ঘটনার সময়কাল বিংশ শতকের গোড়ার দিকে। তখনও প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠেনি। গ্রাম বাংলা তখন চারপাশে খাল বিল, গাছপালা, বন বাদার আর মাঠ ঘাটে ভরা। ইলেকট্রিক আলো তো দূর, সন্ধ্যার পর লণ্ঠন ছাড়া ভরসা নেই। চন্দ্রশেখর বাবু কাজ করেন রেলওয়েতে। মাঝে মাঝেই তাকে লাইন ইন্সপেকশনের কাজে দূরে দূরে যেতে হয়। সেদিনটা ছিল ভূত চতুর্দশী। কাজ সেরে যখন গ্রামের ছোট্ট স্টেশনে ট্রেন থেকে নামলেন, রাত অনেক হয়েছে। শেষ ট্রেনটা ধোঁয়া ছড়িয়ে দূরে মিলিয়ে যেতেই চারদিকটা নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির পথ অনেকটাই। একটা পুরনো লণ্ঠন জ্বালিয়ে তিনি বাড়ির পথে পা বাড়ালেন। পাড়া গাঁয়ের মেঠো পথ ধরে কিছুটা এগোতেই টের পেলেন চারপাশে কোনো জনমানব নেই। পুরো গ্রামটা যেন কালো চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঝোপে ঝাড়ে অন্ধকার জমাট বেঁধে রয়েছে। ঝোপের ভেতর থেকে মাঝে মাঝে কিছু যেন নড়ে উঠছে, আবার সব নিস্তব্ধ। জোনাকিগুলো দূরের অন্ধকারে যেন কাউকে খুঁজছে, আর এক টানা ঝিঁঝির ডাক কানে আসছে শুধু। লণ্ঠনের অল্প আলো সামনের পথটার অন্ধকার চেষ্টা করেও যেন মুছে দিতে পারছে না, বরং চারদিকের অন্ধকার যেন আরো ঘন হয়ে সেই আলোকে ঘিরে ধরছে। কি মনে হলো, চন্দ্রশেখর বাবু ভাবলেন, পুকুর পাড়ের রাস্তাটা ধরলে একটু আগেই পৌঁছে যাব। আর এখানেই চন্দ্রশেখর বাবু ভুলটা করে ফেললেন। গ্রামের পশ্চিম ধার ঘেঁষে টলটলে জলের পুকুর দিনের বেলায় গ্রামের মানুষের আনাগোনায় সরগরম থাকে, কিন্তু সন্ধে নামলেই জায়গাটা যেন পাল্টে যায়। তাই সন্ধ্যের পর সচরাচর কেউ ওদিকে ঘেঁষতে চায় না। চন্দ্রশেখর বাবু ধীরে ধীরে সেই পথ ধরেই এগিয়ে চললেন। নিজের পায়ের শব্দ কেমন যেন অচেনা লাগছে। দূর থেকে তার বাড়িটা দেখা যাচ্ছে। তার স্ত্রী সদর দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। হঠাৎ জলে ছলাৎ করে একটা শব্দ। তিনি চমকে উঠে লণ্ঠনটা একটু উঁচু করে ধরলেন। আলোটা দুলে উঠল, আর সেই দুলে ওঠা আলোয় পুকুর পাড়ের ঘাটটা দেখা গেল। অন্ধকারে ওইটুকু আলোয় কিছুই ঠাহর হয় না। তবু তার মনে হলো পুকুরের বাঁধানো ঘাটের সিঁড়িতে কেউ বসে আছে। ধীরে ধীরে চোখ সয়ে এলে তিনি দেখলেন একটা ছেলে, মনে হয় 12-13 বছর বয়স, নিশ্চুপ, আনমনা, যেন জলের দিকেই তাকিয়ে আছে। চন্দ্রশেখর বাবু একটু অবাক হয়ে গেলেন। এত রাতে এই অন্ধকারে কার বাড়ির ছেলে এমনভাবে বসে আছে এখানে? রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছে? তিনি ঠিক করলেন আস্তে আস্তে ছেলেটির কাছে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসবেন। কি জানি, যদি ডাকলে ভয় টয় পেয়ে যায়। তাই লণ্ঠন আর হাতের বাক্সটা নামিয়ে রেখে পা টিপে এগিয়ে গেলেন ছেলেটার দিকে। কিন্তু যতই কাছে যাচ্ছিলেন বুঝতে পারছিলেন ছেলেটা একদমই নড়ছে না, কেমন যেন পাথরের মতো বসে রয়েছে। যখন তিনি সিঁড়ির শেষ ধাপে পা রাখলেন, হঠাৎ জলের ওপর দিয়ে ঠান্ডা একটা বাতাস বয়ে এলো। ছেলেটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এখন তাকে স্পষ্ট দেখা যাচ্ছে তার ভিজে জামাটা শরীরের সঙ্গে লেপ্টে আছে। এক মুহূর্তের জন্যেও সে চন্দ্রশেখর বাবুর দিকে তাকালো না, দুম করে পুকুরে ঝাঁপ দিল। মুহূর্তে ডুবে গেল পুকুরের কালো জলে। চন্দ্রশেখর বাবুর শিরদাঁড়া দিয়ে একটা হিমস্রোত নেমে গেল। তিনি দেখলেন ছেলেটা তো জলে ঝাঁপ দিল, কিন্তু জলের মধ্যে কোনো পরিবর্তন হলো না। কোনো ঢেউ উঠল না, কোনো আওয়াজ হলো না। জল যেমন স্থির ছিল তেমনই রইল। বাক্স, লণ্ঠন সব পড়ে রইল পুকুর পাড়ে। চন্দ্রশেখর বাবু পড়ি কি মরি করে দৌড়লেন বাড়ির দিকে। কোনো মতে বাড়ি ঢুকে বড় বউ বলে চিৎকার করে এলিয়ে পড়লেন। তারপর তার আর কিচ্ছু মনে নেই।
কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলো চন্দ্রশেখর বাবুর। চারপাশে মৃদু আলো, ছেলেমেয়েরা উদ্বিগ্ন মুখে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। একটু সামলে নিয়ে তিনি ধীরে ধীরে উঠে বসে কাঁপা গলায় পুরো ঘটনাটা বললেন। স্ত্রী বিভা দেবী তো শুনে আঁতকে উঠলেন। তুমি এত রাতে ওই রাস্তা দিয়ে ফিরতে গেলে কেন, তাও এই ভূত চতুর্দশীর রাতে? বড় ছেলে রাজশেখর অবাক হয়ে বললেন, তো তুমি তুমি কি তবে পল্টুকে দেখেছো? কে পল্টু? চন্দ্রশেখর বাবু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন। রাজশেখর উত্তর দিলেন, তুমি যখন ছিলে না, পাশের পাড়ায় বৈরাগীদের বাড়িতে ওদের ভাগ্নে এসেছিল। পরশুদিন সন্ধেবেলায় কারোর বারণ না শুনে পুকুরে স্নান করতে গেল, তারপর আর উঠে আসেনি। গল্পসূত্র চন্দ্রভানু মুখার্জি, ক্রিয়েটিভ প্রোডাকশনে মধুরাই ব্যানার্জি, গল্প লেখায় চিরশ্রী চক্রবর্তী। কেমন লাগলো আপনাদের ভূত চতুর্দশী স্পেশাল এপিসোড? জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। এছাড়া আমাদের লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন কিন্তু ফেসবুক, ইউটিউবে। আর আপনাদেরও যদি নিজস্ব কোনো ভুতুড়ে অদ্ভুতুড়ে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ইমেল আইডি কিন্তু কভার ফটো এবং স্ক্রিনে দেওয়া।